ওয়েলকাম শাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর যে অধ্যায় আমরা শুরু করেছিলাম মহাকর্ষ, তার দুটো পার্ট বা দুটো পর্ব আমরা অলরেডি বলেছি। আজকে আমরা মহাকর্ষের পার্ট 3 এই পর্বটা আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে দুটো বিষয় নিয়ে আমরা মেইনলি আজকে আলোচনা করব। প্রথমে বলবো আমরা কেপলারের সূত্র। মহাবিশ্বে কোনো গ্রহ বা উপগ্রহের গতি সংক্রান্ত কেপলার ওনার তিনটি সূত্র আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কোনো একটি গ্রহের আবর্তন। কোনো গ্রহের আবর্তন কার চারিদিকে? কোন একটা নক্ষত্রের চারিদিকে কোন একটা গ্রহের আবর্তন, এবং সে আবর্তনের সময় সেই গ্রহের রৈখিক বেগ কত হবে, সেই গ্রহের কৌণিক বেগ কত হবে, সেই গ্রহের পর্যায়কাল কত হবে, কম্পাঙ্ক কত হবে, এবং তার সঙ্গে গতিশক্তি, স্থিতিশক্তি, এই সমস্ত রাশিমালা আজকে আমরা এই পর্বে আমরা নির্ণয় করব। এবং সেখান থেকে আমরা কেপলারের দ্বিতীয় সূত্র এবং কেপলারের তৃতীয় সূত্র, এই দুটো গাণিতিক প্রমাণও আমরা আজকে দেখাবো। আমরা পার্ট 3 বা মহাকর্ষের তৃতীয় পর্বে আমরা আজকে এইগুলো শিখব। তাহলে প্রথমে আমরা আসি কেপলারের সূত্রে। কেপলার মহাবিশ্বে কোনো গ্রহ বা উপগ্রহ এর ঘূর্ণনের জন্য কেপলার বেসিক্যালি তিনটি সূত্র আমাদেরকে দিয়েছিলেন। তিনটি সূত্রকে আমরা প্রথমটা নাম দেবো একটা প্রথম সূত্র, কেপলারের প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র, আরেকটি আমাদের তৃতীয় সূত্র নামে পরিচিত। এখন প্রথম সূত্র কি বলছে? কেপলারের প্রথম সূত্র বলছে যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে উপস্থিত থাকে। এই আমি বলছি এটা সান, সূর্যকে এর চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে কি হয়, পৃথিবী সূর্যকে কি করছে, আবর্তন করছে। এটা পৃথিবী, আর্থ আবর্তন করছে। এবং আমরা জানি যে কোনো একটা উপবৃত্তের দুটি নাভি থাকে বা দুটি ফোকাস থাকে। একটা আমরা এখানে থাকে, একটা এখানে থাকে। বলছে এই যে উপবৃত্তাকার কক্ষপথ, এই দুটো নাভির মধ্যে যে কোনো একটা নাভিতে সূর্য উপস্থিত থাকবে। তো এটা কেপলারের প্রথম সূত্র। আবার বলছি, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে বা নাভিতে থাকে বা উপস্থিত থাকে। এখন আমরা কিন্তু এখানে বলছি উপবৃত্তাকার কক্ষপথ আবর্তন করছে, কিন্তু আমরা যখন কোনো একটা গ্রহের নক্ষত্রের চারিদিকে আবর্তন বেগ, পর্যায়কাল ইত্যাদি রাশিমালা নির্ণয় করব, তখন কিন্তু আমরা এই কক্ষপথটাকে আমরা বৃত্তাকার কক্ষপথ কল্পনা করে অঙ্কগুলো করব। তাহলে তখন কিন্তু আমরা এরকম কক্ষপথ নেব, মাথায় রাখবে এটা। তাহলে আমি কেপলার সূত্রকে একটু চেঞ্জ করে এটাও বলতে পারি, কোনো একটি গ্রহ কোনো নক্ষত্রের চারিদিকে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। বৃত্তাকার কক্ষপথ হলে নক্ষত্রটি ওই বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে এবং উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে নক্ষত্রটি ওই কক্ষপথে যে কোনো একটি নাভিতে অবস্থিত হবে। এটাও কিন্তু কেপলারের প্রথম সূত্র নামে আমি বলতে পারি। এখন আমরা এটা দিয়ে বলতে পারি বা দুটো একসঙ্গে বলতে পারি, বাট অঙ্ক করার সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কিন্তু সবসময় এই কেসটা আমরা কনসিডার করব, যে কোনো একটা গ্রহ নক্ষত্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। এবং এখানে একটা জিনিস বলে নিই, এই যে উপবৃত্ত, তো অঙ্কে শিখবে এগুলো, উপবৃত্তের এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, একে বলা হয় মেজর অ্যাক্সিস। কি বলা হয় ওকে বলা হয় মেজর অ্যাক্সিস, বা বাংলায় কি, এটা বাংলা নাম আছে, একে বাংলায় বলা হয় পরাক্ষ।
পরাক্ষ। তাহলে এই যে অর্ধেকটা, এটা পরাক্ষ এবং এটাকে বলে উপাক্ষ, মনে রাখবে এই অঙ্কে আছে উপাক্ষ। কোন একটা উপবৃত্তের সব থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স বিপরীত দুটি বিন্দুর মধ্যে, এটা পরাক্ষ, আর সব থেকে মিনিমাম ডিস্টেন্স তার নাম উপাক্ষ। পরাক্ষ এবং উপাক্ষ যেখানে ছেদ করে তাকে বলি সাধারণত আমরা উপবৃত্তের কেন্দ্র, সেন্টার বলি। এই কেন্দ্র থেকে পরাক্ষের এখান থেকে এই ডিস্টেন্স বা এখান থেকে এই ডিস্টেন্স, এটাকে আমরা বলি অর্ধ পরাক্ষ, সেমি মেজার অ্যাক্সিস। বৃত্তের ক্ষেত্রে আমরা জানি এটাকে বলি ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের যে ভূমিকা, উপবৃত্তের ক্ষেত্রে অর্ধপরাক্ষের আমরা ঠিক একই ভূমিকা ধরতে পারি। এটা আমাদের কেপলারের তৃতীয় সূত্রে আমরা এই জিনিসটা শিখব। তাহলে প্রথম সূত্র আমাদের বোঝা গেল। নেক্সট দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? বলছে সূর্য এবং কোন গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সূর্য এবং কোন একটা গ্রহের যে সংযোগকারী সরলরেখা, সূর্য গ্রহ আমি পৃথিবী ধরলাম, এর যে কানেক্টিং লাইন সংযোগকারী সরলরেখা সমান সময় অবকাশে, আমি ধরলাম এখান থেকে পৃথিবীটা আমি ধরলাম 1 মাস টাইমে এখানে আসলো। এই টাইমে কতটা ক্ষেত্রফল অতিক্রম করলো, এটা আমি বললাম, এটাকে নাম দিলাম আমি S1 দিই। কোন একটা সময় পৃথিবী এখানে ছিল, দেখলে 1 মাস পর এটা 1 মান্থ, এটা 1 মান্থ, এটা 1 মান্থ, পৃথিবী এখানে আসলো। এই টাইমে এই ক্ষেত্রফল অতিক্রম করলো। কোন একটা টাইমে দেখলাম পৃথিবী এখানে ছিল, সেও ঠিক 1 মাস পর এখানে আসলো, এর যে ক্ষেত্রফল অতিক্রম হলো আমরা সেটা S3। কেপলারের দ্বিতীয় সূত্র বলছে S1 S2 S3 সমান হবে। তার অর্থ কি? সূর্য এবং কোন গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময় অবকাশে, সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা এই সমান সময় অবকাশে, 1 মাস নিয়েছি অবকাশে, সমান ক্ষেত্রফল কি হচ্ছে, সমান ক্ষেত্রফল অতিক্রম করছে। এটা আমাদের কেপলারের দ্বিতীয় সূত্র নামে পরিচিত। এর একটা প্রমাণ আছে, প্রমাণটা আমি এরপরে করছি, করে নিয়ে করছি। নেক্সট লাগবে আমার কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? এটা বলছে কোন গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ, কোন গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ, মানে এই গ্রহটা 1 পাক ঘুরে আসতে যে সময় নেই তাকে বলবে কি প্রদক্ষিণকাল। প্রদক্ষিণ কাল টি হচ্ছে এই প্রদক্ষিণকালের বর্গ। প্রদক্ষিণকালের বর্গ কি বলছে? যে কোন গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ, সেটির কক্ষপথে এই যে কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথে অর্ধপরাক্ষ, অর্থাৎ যদি পরাক্ষ হয় এর কেন্দ্র থেকে এই অর্ধেক, আমি এটা আর লিখছি, আমি আগে বলেছি অর্ধপরাক্ষ কি জিনিস। এই অর্ধপরাক্কের যে ঘনফল তার সঙ্গে সমানুপাতিক। আবার শোনো কি বললাম, কোন গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ, সেটির কক্ষপথের যে অর্ধপরাক্ষ তার ঘনফলের সমানুপাতিক, মানে প্রদক্ষিণকালের বর্গ T², অর্ধপরাক্ষ R তার কিউব ঘনফলের সঙ্গে সমানুপাতিক। এটা হলো কেপলারের তৃতীয় সূত্র। এই তিনটে সূত্র আমরা কেপলারের দিক থেকে পাই, প্রত্যেকটাই ব্যাখ্যা করলাম। নেক্সট আমি আসবো দ্বিতীয় সূত্রের প্রমাণ। মাথায় রাখবে কেপলারের দ্বিতীয় সূত্র, এটা কিন্তু অ্যাকচুয়ালি কৌণিক যে ভরবেগ, কৌণিক ভরবেগের একটি সংরক্ষণ সূত্র। আমি এটা অঙ্ক করে দেখাবো এবং তার সঙ্গে আমি এটা প্রমাণও করব যে কেন এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলটা প্রত্যেক একক সময় ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট হয়, সেটা দেখাবো। নেক্সট আমি আসি কেপলারের দ্বিতীয় সূত্রের আঙ্কিক প্রমাণ।
নেক্সট আসলাম কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। আমি মনে করি এই আমার একটা উপবৃত্ত, এই উপবৃত্তে এটা পরাক্ষ, এখানে সূর্য অবস্থিত। কোন একটা মুহূর্তে এখানে পৃথিবী আছে এবং পৃথিবীটা খুব ক্ষুদ্র সময়, আমি ডেলটি টাইম নিচ্ছি, ডেলটি টাইমে পৃথিবী ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করলো, তখন তার যে কৌণিক সরণ এই অ্যাঙ্গেলটা আমি এখানে নিচ্ছি ডেল থিটা হিসাবে এবং এই অ্যাঙ্গেল নিচ্ছি থিটা। তাহলে যদি ক্ষুদ্র অ্যাঙ্গেল, এই ডিস্টেন্সটা লিখতে পারি, এটাকে লিখতে পারি, যদি এই দূরত্ব আর ধরি, এটা আর এটা আর, এই দূরত্ব লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটার সূত্র জানো তোমরা, বৃত্তচাপ সমান কি হয়, অ্যাঙ্গেল ইন্টু ব্যাসার্ধ। সেই সূত্র থেকে এটা লিখতে পারবো ব্যাসার্ধ এস ইকুয়াল টু আর থিটা, আর ইন্টু ডেল থিটা। তাহলে ধরতে পারি, ধরা যাক সূর্য কোন একটা উপবৃত্তের কোন একটা নাভিতে আছে এবং উপবৃত্তিকা কক্ষপথে পৃথিবী ডেলটি সময়ে ডেল থিটা একটি ক্ষুদ্র কৌণিক সরণ অতিক্রম করত। তাহলে এই ডেলটি সময়ে পৃথিবী ওই কক্ষপথে কতটা ক্ষেত্রফল অতিক্রম করলো আমি সেটা বার করতে চাই। আমি ধরছি যে ডেলটি সময়ে পৃথিবী কর্তৃক অতিক্রান্ত ক্ষেত্রফল আমি ধরছি ডেল্টা এ। ডেল্টা এ, ডেল্টা এ কত হবে, আমি লিখতে পারবো ডেল্টা এ সমান, এটা কিন্তু ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজের কি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, এটা ভূমি, আর ইন্টু উচ্চতা, এটা উচ্চতা। স্পর্শক সবসময় কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়, আমি এটাকে বৃত্ত হিসেবে কল্পনা করতে পারি যেহেতু উৎকেন্দ্রতা এর খুবই কম। এটা ইন্টু আর থিটা, আর ইন্টু ডেল থিটা, বা লিখতে পারি ডেল এ ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডেল থিটা। এটা কি ডেলটি সময়ে পৃথিবী কর্তৃক যে অতিক্রান্ত ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল ডেল এ, তার একটা রাশিমালা। লক্ষ্য করো এই ডেলটির মান যত কম হবে, অর্থাৎ ডেলটির মানটা যদি শূন্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, তখন কি হবে, তোমার লিখতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে অতিক্রান্ত ক্ষেত্রফল প্রতি একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে লক্ষ্য করো। তাই ডেল এ বা ডেলটি, আর দুই দিকে কি করলাম, একটা করে আমি ডেলটি দিয়ে ভাগ দিলাম। ডেলটিটা কিন্তু খুবই ক্ষুদ্র, কত ক্ষুদ্র, যত ক্ষুদ্র তুই ভাবতে পারো তার থেকে ক্ষুদ্র। তা সেটাকে বোঝার জন্য কি লিখবো, লিমিট ডেলটি টেন্স টু 0 ডেল এ বাই ডেলটি, অঙ্কে তোমার শিখবে লিমিটের অঙ্ক, লিমিট ডেলটি টেন্স টু 0 হাফ আর স্কোয়ার ডেল থিটা বাই ডেলটি। এই পার্টটা আমরা অবকলনের সূত্র সেই অনুযায়ী লিখতে পারি, ডি এ বাই ডিটি সমান হাফ আর স্কোয়ার, লিখতে হবে ডি থিটা বাই ডিটি। জানো ডি থিটা বাই ডিটি বৃত্তিগত সূত্র আছে, এটাকে লিখি আমরা ওমেগা দিয়ে, লিখি ওমেগা। কি পেলাম, ডেল এ বাই ডেল টি সমান হাফ আর স্কোয়ার ইন্টু ওমেগা, অর্থাৎ প্রতি একক সময়ে যে পরিমাণ ক্ষেত্রফল অতিক্রান্ত হবে সেটা হাফ আর স্কোয়ার ইন্টু ওমেগা এর সঙ্গে কিন্তু সমান হয়। এবারে আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে লিখতে পারি, লক্ষ্য করো, আমরা এটাকে লিখতে পারি ডি এ বাই ডিটি সমান, লিখতে পারি হাফ এম আর স্কোয়ার ওমেগা বাই এম। কি করলাম, অপর নিচে আমি একটা এম দিয়ে গুণ করলাম, ওপরে যে রাশিমালা আছে না এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা এটাকে লেখা হয় এল দিয়ে, দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার শিখবো এটা আমরা, এল লেখা হয়, এল কে বলে কি কৌণিক, কৌণিক ভরবেগ। তাহলে লিখতে হবে এল বাই 2m, কি লিখতে পারবো এল বাই
2m। dA/dt এর মানটা কিন্তু L/2m এর সঙ্গে সমান হচ্ছে। এবং এই যে পুরো সিস্টেম, কোন সিস্টেম? সূর্য এবং গ্রহ, আমি এক্ষেত্রে পৃথিবী ধরেছি, সূর্য এবং পৃথিবী দিয়ে যে গঠিত একটা সংস্থা, সেটা কিন্তু মহাকাশে আছে, মহাবিশ্বে আছে, এবং এর ওপর কিন্তু বাইরের থেকে কোনো রকম কোনো বল কাজ করছে না, কোনো বহিস্থ বল কাজ করছে না। কৌণিক ভরবেগের একটা সংরক্ষণ সূত্র আছে, আমাদের শিখতে হবে দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার অধ্যায়ে। সেটা বলছে যদি কোনো বস্তু সংস্থার ওপর বাইরের থেকে কোনো টর্ক প্রযুক্ত না হয়, তাহলে ওই বস্তু সংস্থার মোট কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। তো যেহেতু এক্ষেত্রে বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না বা টর্ক প্রযুক্ত হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু সবসময় কি হবে? কৌণিক ভরবেগ কি হবে? এক্ষেত্রে ধ্রুবক হবে। তো এক্ষেত্রে কি হবে? আমি লিখতে পারবো dA/dt সমান কি হবে? ধ্রুবক। কি দাঁড়াচ্ছে? প্রতি একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা কিন্তু সবসময় কি? ধ্রুবক। তো এটাই কি কেপলারের দ্বিতীয় সূত্র। তাই কেপলারের দ্বিতীয় সূত্রের মেন বক্তব্য, প্রতি একক সময়ে অতিক্রান্ত যে ক্ষেত্রফল সবসময় নির্দিষ্ট, সেটা ধ্রুবক। তো এটাই কেপলারের দ্বিতীয় সূত্র। মাথায় রাখতে হবে কেপলারের দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না, এটা হলো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি বিশেষ রূপ। কি কেপলারের দ্বিতীয় সূত্র? এটা কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেটার একটা বিশেষ রূপ। তো এইভাবে আমরা কেপলারের দ্বিতীয় সূত্রে প্রমাণ আমরা করতে পারলাম। নেক্সট আমরা আসবো মহাকাশে কোন একটি গ্রহের প্রদক্ষিণ বেগ, প্রদক্ষিণকাল, কৌণিক বেগ এবং শক্তি নির্ণয়। এখন এই গ্রহটি কার চারিদিকে প্রদক্ষিণ করছে? যদি এটা উপগ্রহ হয়, তাহলে উপগ্রহ কিন্তু কোন একটা গ্রহের চারিদিকে আবর্তন করবে। যদি সৌরমণ্ডলে কোন একটা গ্রহ হয়, তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি সূর্যের চারিদিকে আবর্তন করবে। তাহলে সব ক্ষেত্রে কিন্তু একই রকম ক্যালকুলেশন, সেম লজিকে এক্ষেত্রে আমাদের অঙ্কগুলো হবে। তাহলে একদম ফার্স্ট আমরা একটা চিত্র আঁকি। মনে করি এ হলো একটা নক্ষত্র, সূর্য হতে পারে, আর এর চারিদিকে একটা গ্রহ বৃত্তপথে আবর্তন করছে। বৃত্তপথে পেরে গেল, আবর্তন করছে, এবং মনে করা যাক ওই নক্ষত্রের কেন্দ্র থেকে কক্ষপথের যে দূরত্ব সেটা আর। আরটা কি? ওই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, বা নক্ষত্র থেকে ওই গ্রহের দূরত্ব। এই গ্রহের যে ভর সেটা স্মল m। গ্রহের যে প্রদক্ষিণ বেগ, রৈখিক প্রদক্ষিণ বেগ, সেটা v। ল্যাঙ্গুয়েজ কি বলতে পারি? আমি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ধরা যাক ছোট হাতের m ভর সম্পন্ন কোন একটি গ্রহ ক্যাপিটাল M ভর সম্পন্ন কোন একটি নক্ষত্রের চারিদিকে v প্রদক্ষিণ বেগে আবর্তন করছে, এবং ধরা যাক নক্ষত্র থেকে গ্রহের মধ্যবর্তী দূরত্ব সেটা হলো স্মল r। এখন যদি আমি এটা পৃথিবী ধরি, তো সেক্ষেত্রে পৃথিবী আমি ক্যালকুলেশনে নিয়ে আসি, আমি সব একসঙ্গে করছি, পৃথিবী ধরছি, এটা যেমন উপগ্রহ। যদি সূর্য ধরি, তো এটা গ্রহ। ওকে, পৃথিবী ধরলে কিন্তু তোমার স্পেশাল একটা কেস ঢুকবে এখানে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আর যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই দূরত্ব আমি h ধরি, ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহ যে কক্ষপথে আছে তার উচ্চতা h, সেক্ষেত্রে আমি লিখতে পারবো স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R প্লাস h। এটা কার ক্ষেত্রে লিখতে পারবো? যখন পৃথিবীর চারিদিকে কোনো একটা কৃত্রিম উপগ্রহ আবর্তন করবে, এটা। বাট আমি কিন্তু ইন জেনারেল করছি। তাহলে লক্ষ্য করো, এই এখানে যেটা গ্রহ আবর্তন করছে, তো গ্রহের উপর কটা বল কাজ করছে? এই গ্রহকে একটা এই দিকে টানছে এই নক্ষত্র, এই যে বল, এটা কি বল? নিউটনীয় আকর্ষণ বল। বিকজ নিউটন কি বলেছিল?
নিউটনের মহাকর্ষীয় সূত্র কি ছিল? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এবং এই যে আকর্ষণ বল তার নাম কি? মহাকর্ষ আকর্ষণ বল। নক্ষত্র এম ভরের অবশ্যই ছোট হাতের এম ভরের গ্রহকে একটা আকর্ষণ করবে, এবং এই যে আকর্ষণ বল সেটা কি? নিউটনীয় আকর্ষণ বল। এফ এন কত হবে সূত্র? জি এম এম বাই আর স্কোয়ার। নিউটনের মহাকর্ষ যে সূত্র, তার সূত্র থেকে আমরা এটা পেয়েছি। এবার বৃত্তাকার পথে আবর্তন করার সময় যে কোনো বস্তু আবর্তন করলে তার বাইরের দিকে একটা বল কাজ করে, যাকে বলা হয় অপকেন্দ্র বল। কি বলে? অপকেন্দ্র বল। এখানে অপকেন্দ্র বল আমি এটা লিখছি এফ সি দিয়ে, কত হবে? এটা হবে এম ভি স্কোয়ার বাই আর। লক্ষ্য করো, এই অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর এটা চেষ্টা করছে ওই গ্রহকে বৃত্তপথে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়া, এবং নিউটনের যে আকর্ষণ বল এফ এন এর চেষ্টা করছে ওই গ্রহকে বৃত্তের কেন্দ্রের দিকে নিয়ে আসা। তাহলে এই দুটো বল ওই গ্রহকে সাম্যাবস্থা রাখার জন্য কিন্তু গ্রহটা বৃত্তের পথে আবর্তন করছে। তাহলে সাম্যাবস্থা লিখতে পারবো 1 নম্বর ও 2 নম্বর থেকে, 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো? লিখতে পারবো জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। আমি এখান থেকে একটা কাটতে পারি, একটা এম ছোটতে এম কাটবে, কি পাবো? আমি এটা উল্টে লিখছি, আগে লিখছি ভি স্কোয়ার সমান জি এম বাই স্মল আর, বা ভি সমান রুট ওভার জি এম বাই স্মল আর। ক্যাপিটাল ভি বা ভি সমান রুট ওভার জি এম বাই স্মল আর, এটা কিন্তু রাশিমালা। কার ইকুয়েশন? এটা হলো প্রদক্ষিণ বেগ। প্রদক্ষিণ বেগের রাশিমালা ভি সমান রুট ওভার জি এম বাই আর। লক্ষ্য করো, এই প্রদক্ষিণ বেগের মধ্যে কিন্তু ছোট হাতের এম নেই, অর্থাৎ যে গ্রহ আবর্তন করছে সেই গ্রহের ভর কিন্তু এর মধ্যে ঢুকে নেই। অর্থাৎ প্রদক্ষিণ বেগ কখনোই ওই গ্রহ বলো বা উপগ্রহ বলো তাদের ভরের উপর ডিপেন্ড করে না, হালকা হোক বা ভারী হোক। ওরা ডিপেন্ড করে শুধুমাত্র কার উপরে? ব্যাসার্ধের উপরে, কক্ষপথের ব্যাসার্ধের উপরে। আর নেক্সট ডিপেন্ড করে যে নক্ষত্র বা যে গ্রহ যার চারিদিকে ঘুরপাক খাচ্ছে তার যে ভর তার উপর, এই দুটোর উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন যদি আমি এটা উপগ্রহ বলতাম, উপগ্রহ এটা ইন জেনারেল ইকুয়েশন, উপগ্রহ বললে সেক্ষেত্রে আমি ইকুয়েশনে লিখতে পারতাম ভি ইজ ইকাল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এই, তোমার এটা পৃথিবী ভর হতো, এটা উপগ্রহ। আচ্ছা, বা আমি লিখতে পারতাম, আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে কি হয়, জি সমান জানি জি এম বাই আর স্কোয়ার, বা লিখতে পারি জি এম ইজ ইকাল টু জি ইন্টু আর স্কোয়ার। বসিয়ে দাও পৃথিবীর ক্ষেত্রে জি এম এর জায়গায় জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, বা ভি সমান একটার বাইরে নিয়ে এসো রুট ওভার জি বাই আর প্লাস এইচ। সবগুলি কিন্তু ইকুয়েশন উপগ্রহের বেগের ইকুয়েশন। প্রথমটা ইন জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ। পৃথিবীর ক্ষেত্রে কোনো একটা কৃত্রিম উপগ্রহ আবর্তন করলে তার ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করতে পারি। ক্যাপিটাল একটা পৃথিবীর ব্যাসার্ধ, স্মল এইচটা ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহের কক্ষপথের উচ্চতা। মাথায় রাখবে ছোট আর ইজিক্যাল টু কিন্তু ক্যাপিটাল আর প্লাস এইচ, এই ইকুয়েশনই সবসময় এক্ষেত্রে সিদ্ধ হয়। এক্ষেত্রে আমি প্রথমেই প্রদক্ষিণ বেগ সেটা আমি পেয়ে গেলাম। নেক্সট লাগবে আমার প্রদক্ষিণ কাল ও কৌণিক বেগ। নেক্সট আমি আসবো প্রদক্ষিণ কাল নির্ণয়। প্রদক্ষিণ কাল বার করার সময় একটা জিনিস লক্ষ্য করো, এই যে কক্ষপথ, এই কক্ষপথের পরিধি কত? 2 পাই আর। বৃত্তপথ 2 পাই আর কক্ষপথের পরিধি। এই পরিধি, এই দূরত্বটা এই যে গ্রহ বা উপগ্রহ এটাকে আবর্তন করছে, এবং একবার আবর্তন করার যে টাইম তাকে বলছি কি আমি প্রদক্ষিণ কাল। প্রদক্ষিণ কাল তাকে আমি লিখবো কি দিয়ে? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি টাইমটা কোনটা? একটা পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তো এই যে কক্ষপথ ঘুরপাক খাচ্ছে কোন বেগের জন্য? ভি বেগের জন্য। আমরা কি শিখেছি বা কি জানি?
দূরত্ব সমান বেগ ইন্টু সময়। দেখো দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এক পাক ঘুরছে, কত দূরত্ব অতিক্রম করছে 2πr, কত বেগে v বেগে, কত টাইম নিচ্ছে ক্যাপিটাল টি টাইম। এই টাইমটা কি পর্যায়কাল। তাহলে লিখতে পারবো t সমান 2πr/v বা t সমান 2πr/v। আমি এখন কি পেয়েছি দেখো, মনে করো কি পেয়েছি, v সমান √gm/s/r, বসিয়ে দাও √gm/s/r, বা কি লিখতে পারবো t সমান 2πr√r/gm। ইকুয়েশন, এটা কার ইকুয়েশন? এটা হলো প্রদক্ষিণ কালের ইকুয়েশন, সমীকরণ। আবার যদি আমি এই ইকুয়েশনটাকে বা সমীকরণকে পৃথিবীর জন্য আমি পরিবর্তিত করি, পৃথিবীর ক্ষেত্রে কোন একটা উপগ্রহের জন্য এই সমীকরণের রূপ কি হবে? সেক্ষেত্রে লিখতে পারবো 2πr√r/g(r²). কেন? যেহেতু gm সমান g × r², বা t সমান 2π(r/R)√r/g। বা লিখতে পারি t সমান 2π(r + h/r)√r+h/g। সবগুলো কিন্তু পর্যায়কালের সমীকরণ। এখন এখান থেকে এই যে আমি পর্যায়কালের সমীকরণ পেয়েছি, t সমান 2π(r)√r/gm, এই প্রদক্ষিণকালের যে সমীকরণ, এটা বা এটা যা খুশি, এখান থেকে কিন্তু আমরা কেপলারের যে তৃতীয় সূত্র t² সমানুপাতিক r³ সেই সমীকরণ আমরা পেতে পারি। তো আমরা পরীক্ষায় কোশ্চেন থাকে অনেক সময় যে কোন একটা গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ বেগ নির্ণয় করো, প্রদক্ষিণ কাল নির্ণয় করো এবং এখান থেকে কেপলারের তৃতীয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তো এখান থেকে আমরা কেপলারের তৃতীয় সূত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা দেখে নিই। দেখো, আমরা যদি এই সমীকরণটাকে বর্গ করি, এটা কি পেয়েছি, লিখে নিচ্ছি 2πr√r/g(r²). উভয় দিকে বর্গ করে পাই, কি পাবো? t² সমান 4π² r² t² সমান r × r² r³ 4π² লক্ষ্য করো 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, g 9.8 কনস্ট্যান্ট, আর পৃথিবীর ব্যাসার্ধ সেটাও কনস্ট্যান্ট, তাই পুরোটাই কি কনস্ট্যান্ট। লিখতে পারবো t² সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক ইনটু r³, ধ্রুবক ইনটু কি r³, বা এটাকে আমরা লিখতে পারবো t² সমানুপাতিক r³। t² সমানুপাতিক r³ এটা কার সূত্র? এটা কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র। লক্ষ্য করো কেপলারের তৃতীয় সূত্র সেটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে পেয়ে গেলাম, আংশিকভাবে আমরা পেয়ে গেলাম কেপলারের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্লিয়ার? নেক্সট আমি দেখবো কৌণিক বেগ। দেখো কৌণিক বেগ আর লিখি আমরা ওটাকে ওমেগা দিয়ে, কৌণিক বেগ নিয়ে ওমেগা। ইকুয়েশন কি 2π/t, 2π/t, যেহেতু যে কোনো একটি ইকুয়েশন বসিয়ে দাও। 2π/t কি পেয়েছিলাম? t ছিল আমাদের t ছিল ওইটাই লিখি 2πr√r/gm ছিল মেন ইকুয়েশনটা। তাহলে 2π কাটবে, তাহলে √gm/r নিচে r³, এটা কৌণিক বেগ ইকুয়েশন √gm/r³ বা √gr²/r³ বা r আর বাইরে আনো √g/r। এই সবগুলি কিন্তু আমাদের কৌণিক বেগ ওমেগা তার ইকুয়েশন।
তাহলে আমরা কোন একটা গ্রহ যখন নক্ষত্রের চারিদিকে আবর্তন করবে তখন তার প্রদক্ষিণ বেগ কত হবে, প্রদক্ষিণ কাল কত হবে এবং তার সঙ্গে সঙ্গে কৌণিক বেগ কত হবে সেগুলো নির্ণয় করা শিখলাম। এর সঙ্গে কৌণিক বেগ তার ইকুয়েশন শিখলাম এবং প্রদক্ষিণ কাল থেকে আমরা শিখলাম কেপলারের তৃতীয় সূত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, কিভাবে এটা প্রমাণ করতে পারি আমরা সেটাও শিখলাম। নেক্সট আমরা আসবো কোন একটা উপগ্রহের যে শক্তির রাশিমালা নির্ণয়। কোন একটা উপগ্রহের শক্তি বেসিক্যালি দুরকম হয়, কি একটা হয় গতিশক্তি এবং একটা হয় কি আমাদের স্থিতিশক্তি। যেমন গতিশক্তি স্থিতিশক্তি দুটোকে আমরা আলাদা পার্টে শিখবো। প্রথম শিখবো গতিশক্তি নির্ণয়, তারপর শিখবো স্থিতিশক্তি নির্ণয়, নেক্সট শিখবো আমরা মোট শক্তি নির্ণয়। মোট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা গতিশক্তি প্লাস স্থিতিশক্তি দুটোকে আমরা যোগ করে দেবো। প্রথম লিখছি আমি গতিশক্তি নির্ণয়। কার? এটা অবশ্যই গ্রহের বা উপগ্রহের। দেখো আমরা কি শিখেছি, বেগ সমান কি ছিল, ভি সমান √gm/r। একদম ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, এই এখানে একটা নক্ষত্র ছিল, এখানে একটা গ্রহ ছিল, এই বেগ, এই ডিস্টেন্সটাকে আমাদের লিখতাম আর লিখতাম। এখন এটা আমাদের বেগের ইকুয়েশন। গতিশক্তি এর ইকুয়েশন ক্লাস 9 থেকে জানো তোমরা, কে সমান কি হবে, ½ mv²। আমরা অনেক বইতে কে লিখি, আমরা কত আমরা অনেক সময় ই কেও লিখি, এনার্জি কাইনেটিক এনার্জি, আমি কে লিখছি এক্ষেত্রে। বা কি হবে, কে সমান হবে ½ mv√gm/r তার হোল স্কয়ার, বা কে সমান ½ mgm/r বা কে সমান gmm/2r। এটা কিন্তু গতিশক্তির ইকুয়েশন। কি ইকুয়েশন, কে সমান জি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর বাই 2r, gmm/2r। গতিশক্তি কিন্তু আমাদের রাশিমালা। নেক্সট আসবো আমরা স্থিতিশক্তি নির্ণয়। স্থিতি শক্তি নির্ণয়। লক্ষ্য করো মহাকর্ষীয় বিভব তার সংজ্ঞা কি বলেছিলাম, যে অসীম দূরত্ব থেকে একক ভরে কোনো বস্তু কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয়, বহিস্থ এজেন্ট যে কাজ করে। যদি এখানে অসীম দূরত্ব থেকে আমি একক ভর না নিয়ে এসে এম ভর নিয়ে আসি, সেক্ষেত্রে যে কাজ করতে হয় সেই কাজ কিন্তু ওর মধ্যে একটা শক্তি হিসেবে জমা থাকে। সেই যে শক্তি, সেই শক্তিকে বলবো আমরা স্থিতি শক্তি। তা বেসিক্যালি কি হয়, বেসিক্যালি স্থিতি শক্তি সমান হয় ভর ইন্টু মহাকর্ষীয় বিভব, এটা ইকুয়েশন। তাহলে ইউ সমান কি হবে, ভর এম, মহাকর্ষীয় বিভব ইকুয়েশন কি ছিল প্রথমে ভিডিওতে ছিল, gm/r। তাহলে লিখতে পারবো স্থিতি শক্তি ইকুয়েশন ইউ সমান -gmm/r। এটা পেয়েছি স্থিতি শক্তির ইকুয়েশন। তাই গতিশক্তি কি পেয়েছিলাম, লিখে নিচ্ছি একটু গতিশক্তি। আমরা লিখেছিলাম এটাকে কে দিয়ে লিখেছিলাম, কি ছিল আমাদের gmm/2r। স্থির শক্তি পেয়েছি -gmm/r। তাহলে মোট শক্তি আমি লিখছি এটাকে ই দিয়ে ক্যাপিটাল। কি হবে, গতিশক্তি প্লাস স্থির শক্তি। ই সমান লিখতে পারবো gmm/2r -gmm/r। আমরা লসাগু করবো, একটা 2r দিয়ে লসাগু করবো, তাহলে gmm আর এখানে থাকবে -2gmm। বা লিখতে পারবো, একটা কাটবে ওখান থেকে, ই সমান লিখতে পারবো -gmm/2r। লক্ষ্য করো এই তিনটি ইকুয়েশন লক্ষ্য করো, মোট শক্তি ই
যত হচ্ছে ঠিক গতিশক্তি সেটাই হচ্ছে, বা আগে এটা কি থাকছে, নেগেটিভ থাকছে। একটা জিনিস, গতিশক্তি, এই গতিশক্তি কি হচ্ছে, গতিশক্তি সবসময় স্থির শক্তি অর্ধেক হচ্ছে। লিখতে পারি বা গতিশক্তি স্থির শক্তির, গতিশক্তি স্থির শক্তি কি হচ্ছে, সবসময় অর্ধেক হচ্ছে, বাট চিহ্ন অপোজিট। মোট শক্তি স্থির শক্তি কি হচ্ছে, সবসময় অর্ধেক হচ্ছে। লিখতে পারি মোট শক্তি সমান কি হবে, স্থির শক্তি বাই 2 লিখতে পারি। এগুলোতে রিলেশন, সম্পর্ক। আজকে আমাদের এই মতো থাকবে। আজকে আমরা কি শিখলাম, কেপলারের সূত্র এবং কোন একটা গ্রহ বা উপগ্রহ তার গতির ক্ষেত্রে গতিবেগ, প্রদক্ষিণকাল, পর্যায়কাল, কৌণিক বেগ, ওখান থেকে কেপলারের সূত্র প্রমাণ, এগুলো শিখলাম। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।